চলো তাহলে আমরা আজকে শুরু করি। ওকে, তাহলে আজকে গল্পের নাম গিরগিটি। গল্পের লেখকের নাম যতীন্দ্রনাথ, বলো, যতীন্দ্র নন্দী। যিনি গল্প লিখেন তাকে কি বলা হয়? আর যিনি যিনি গল্প লিখেন তাকে কি বলা হয়? গল্পকার। আর যিনি প্রবন্ধ লিখেন প্রাবন্ধিক। যিনি কবিতা লিখেন বা কাব্য লিখেন, আর যিনি উপন্যাস লেখেন, গুড, ঠিক আছে। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় হলো গিরগিটি। এই গল্পটি আমাদের পিএসসির সিলেবাসে কিন্তু রয়েছে। আশা করি তোমরা সকলে পড়েছো, কারণ আমি তোমাদের পড়ে আসতে বলেছিলাম। গল্পটা বিশাল বড় একটা গল্প, এখানে লাইন বাই লাইন পড়ে বা তোমাদের বোঝানোর মতো অবকাশটা কিন্তু কম, যে কারণে আমি তোমাদের বলেছি গল্পটা পড়ে আসবে। এখানে আমরা কিছু তথ্য, কিছু কবি পরিচিতি এবং গল্প নিয়ে কিছু প্রশ্ন উত্তর ডিসকাস করব, যে প্রশ্নগুলো আমাদের পিএসসি স্কুল সার্ভিস কমিশনের আগে কিন্তু এসছে। সেগুলো আলোচনা করবো, সেগুলো তোমরা রেসপন্স করবে এবং সেই রেসপন্স আমি দেখবো তোমাদের কতটা পড়েছো সেটা কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আজকে আমাদের গল্পের টপিক কি বলো? আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে। গিরগিটি, গিরগিটি দেখেছো? এই যে এখানে আমি গিরগিটির ছবি দিয়েছি। গিরগিটির একটা বিশেষত্ব রয়েছে, কি বলতো? গিরগিটি রং বদলায়। কেন রং বদলায় গিরগিটি? বলো, গিরগিটি যে রং বদলায়, কেন রং বদলায়? এবং এই গল্পের নাম এক্স্যাক্টলি গিরগিটি হলো কেন? বলা হয়েছে, বেশ ভালো। কিন্তু গিরগিটির সেই বিশেষত্বটা কি? রং কেন বদলায়? না, গিরগিটি তার রং বদলায় তার আত্মরক্ষার তাগিদে। আমাদের প্রত্যেকেরই আত্মরক্ষার জন্য উপরওয়ালা কিন্তু এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। গিরগিটির ক্ষেত্রে সেটা হলো তার রং। সে তার আত্মরক্ষার তাগিদে কিন্তু রং বদলায়। আর মানুষ, মানুষ রং বদলায় কেন? মানুষ রং বদলায় তার সুবিধের জন্য, তার ব্যক্তি স্বার্থের জন্য। স্বার্থ বললে ভুল হবে, তার ব্যক্তিগত স্বার্থের জন্য। চলো তাহলে গল্পের শুরুতে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো আমাদের কবি পরিচিতি। তার আগে আমরা গল্প সম্পর্কে বিশেষ কিছু কথা বলবো, যে গল্পের মূল বিষয়বস্তুটা কি। যারা গল্প পড়েছো তারা তো জানোই, আর যারা পড়েনি, যারা আমাদের ক্লাস রেকর্ডেড দেখছে বা লাইভে রয়েছে, লাইভে আমি এখন পর্যন্ত একজনকেও দেখতে পাচ্ছি না, তো যাই হোক, যারা রেকর্ডেড দেখবে তাদের জন্য বলছি যে গল্পের মূলত মূল চরিত্র হচ্ছে, নাম কি বলো? ভুবন। ভুবন হলো মেন চরিত্র। আর মেন মহিলা চরিত্রকে মায়া। মায়ার স্বামীর নাম প্রণব, তাই তো। কিন্তু গল্পের ঘটনা আবর্তিত হচ্ছে মূলত এই দুটো চরিত্রকে নিয়ে, মায়া আর ভুবন। ভুবন একজন বৃদ্ধ মানুষ, সে তার জীবনের একটা অধ্যায় শেষ করে এসেছে, প্রায় শেষের দিকে সে বাস করে। তার জীবনে কিছুই নেই, একটা বৃদ্ধ কাঠখোট্টা টাইপের মানুষ। তার গলার স্বর, তার চলাফেরা, তার গতিভঙ্গিতে সম্পূর্ণটা কিন্তু বার্ধক্যের ছাপ পড়েছে। আর মায়া হলো প্রণবের স্ত্রী। মায়ের বয়স কত? মায়ের বয়স কত? মায়া হলো প্রণবের স্ত্রী, মায়ের বয়স হলো 22 বছর। তাদের বিবাহিত জীবন কত বছরের? বলো, পড়েছো তো। মায়া আর প্রণবের বিবাহিত জীবন হলো 2 বছরের। ঠিক আছে, মায়ার বয়স 22। মায়া চলন্ত, মানে তোমার উঠতি একজন যুবতী। তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা একটু বুঝিয়ে বলি। মায়া হলো, ওর যে ক্যারেক্টার, ওর যে চরিত্রের বৈশিষ্ট্য, সেটা হলো ও আত্মমুগ্ধ এবং বারবার নিজেকে আয়না দেখে, প্রকৃতির সঙ্গে নিজের চেহারাকে তুলনা করে। নিজের শরীরের গঠন, নিজের যে তোমার রূপ সৌন্দর্যটাকে সে বারবার প্রকৃতির মাধ্যমে নিজের ওপরে প্রতিফলিত করে। যেমন আয়না দেখে বলো, বা পাতকুয়োর জলে সে নিজের চেহারা দেখে সে সেটা উপভোগ করে। তো ও হলো তোমার আত্মমুগ্ধ, যেটাকে আমরা বলি ইংরেজিতে নার্সিসিস্ট বলি যেটাকে। তো এই যে মায়া, ওর বিবাহিত জীবন 2 বছরের। প্রণবের সঙ্গে বিয়ে হয়েছে। প্রণবের একটা চাকরি করে, সকাল 10টা থেকে বিকেল 5টা চাকরি করে। এই প্রণব তার স্ত্রীর রূপের প্রশংসা যথেষ্ট করে, কিন্তু প্রশংসা করা সত্ত্বেও এই প্রশংসা মায়ের কাছে একটা সময় পর একঘেয়ে ঠেকে। এটা কথাটা গল্পকার বলেছে, কারণ কথাটা একেবারে বাস্তব। ঠিক আছে, আমরা দেখবে, আমি খোলাখুলি বলছি, ওয়ান ক্যামেরা, হয়তো অনেকে রেকর্ডেড দেখবে বা লাইভ দেখবে, সবাই বড় হয়েছো, যে যখন আমরা প্রেম করি বিফোর ম্যারিজ, তখন আমাদের মানুষের প্রতি যে অ্যাট্রাকশন বা যে ভালোবাসা, যে মানে তোমার সেন্সেশনটা থাকে, সেটা কিন্তু বিয়ের পর থাকে না।
তুমি যে মানুষটাকে বিয়ের আগে প্রচণ্ড ভালোবাসতে, সেই মানুষটাই বিয়ের পর তার প্রতি তোমার বিতৃষ্ণা, তার প্রতি তোমার ক্ষোভ, এগুলো চলে আসতে থাকে। যে মানুষটা বিয়ের আগে তোমরা কত প্রশংসা করতে, যেটা শুনে তুমি ভালো ফিল করতে, সেই প্রশংসায় এখন আফটার ম্যারেজ কিছু বছর চলে যাওয়ার পর আর ভালো লাগে না, বিরক্ত লাগে। বলছি বাবা মার ব্যাপারে হয় কি হয় না, বা আমাদের আরও যারা রয়েছে হয় কি হয় না, এই যে সিচুয়েশনটা, এই যে ফিলিংস বা এই সেন্টিমেন্টটা সময়ের ধারার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়েছে। আগের যুগে আমাদের বাবা মা বা আমাদের দাদা দাদির সময়কালে, ঠিক আছে, ওদের সময়টা অন্য ছিল, আর আমাদের সময়টার পরিবর্তন এসছে। তখন অপশনস কম ছিল, এখন অপশনস লাখে এসছে, ঠিক আছে। তো সে সময়ের ফিলিংসটা অন্যরকম ছিল, আর এই সময়ের ফিলিংসটা কিন্তু একটু অন্যরকম। বাবা মারা যখন ছিল, তারা তাদের পরিবারের প্রতি, তাদের স্ত্রীর প্রতি, তাদের সন্তানের প্রতি অনেকটা সন্তুষ্ট ছিল। কিন্তু এখনকার মানুষের চিন্তাধারার বদল ঘটেছে, টেকনোলজি এসছে, নানা কারণে কিন্তু সেই ভালোবাসা বা সেই অ্যাফেকশন বা সেই ইমোশন কিন্তু অনেকটা হারে কমেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আগের যুগে আমরা চিঠি লিখতাম, তাই তো? তো চিঠি লেখার পরে সে চিঠি কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকতাম। আমার ক্ষেত্রে ব্যক্তিগত ঘটনাটা ঘটেছে বলে আমরা ফিলিংসটা বুঝতে পারি। ৩ মাস ৪ মাস পর যখন চিঠিটা আসে, তখন সেই চিঠির মধ্যে অজস্র ফিলিংস লুকিয়ে থাকে সেই মানুষটার জন্য। কিন্তু সেই মানুষটাকে এখন সেই ফিলিংসটা নেই, কারণ ২৪ ঘন্টা তার সঙ্গে কথা বলছি, ২৪ ঘন্টা তাকে দেখতে পাচ্ছি ভিডিও কলে। সো আগের ওই ফিলিংসটা আর এখনকার ফিলিংসটা কিন্তু নেই। তো এই জন্যই সময়ের পরিবর্তনে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়, ফিলিংস পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, স্বার্থ পরিবর্তন হয়। আজকে তোমার যেটা প্রয়োজন, কাল তোমার সেটা প্রয়োজন নাও থাকতে পারে। তো আমরা ফিরে আসি মূলত গল্পের পটভূমিকায়। তো মায়ার যে ওর যে নিজস্ব সৌন্দর্য চেতনা, সেটা কিন্তু প্রণবের থেকে তার শুনতে ভাল লাগতো না। একটা সময় পর একঘেয়ে ঠেকতে শুরু করে। কিন্তু মায়া যেখানে বাস করে, যে ঘরটায়, সেই ঘরের পাশে বাস করে এক বৃদ্ধ ভুবন সরকার। তার জীবনের প্রায়, সে তার জীবনের শেষ অংশে এসে ঠেকেছে। তার থেকে কোনো কিছু আশা করা, বা সে মানে উঠতি যুবকও না, বা তোমার ওর রূপ যৌবনও নেই, তাকে কেউ পাত্তা দেবে না এমন, বা তাকে কেউ পাশে দাঁড়িয়ে থাকলে, মায়ায় যেটা করেছে যে পাশে দাঁড়িয়ে থাকলে তাকে পাত্তা দেয়নি, পুরুষ হিসাবে তাকে ভাবতে পারতো না। এক্স্যাক্টলি, হ্যাঁ, বৃদ্ধ তো, হ্যাঁ, বৃদ্ধকে দেখে আমরা কি করি, যে ইনি বৃদ্ধ মানুষ, একে দেখে আমাদের লজ্জা শরম, বা একে দেখেই করার কিছু নেই। অ্যাকচুয়ালি এরকমই হয়। কিন্তু পরক্ষণেই মায়া বুঝতে পারে, বা মায়া উপলব্ধি করে, যে এই বৃদ্ধ ভুবন সরকারের মধ্যে যে দেখার চোখ রয়েছে, বা প্রকৃতিকে বা সৌন্দর্য দেখার যে বাসনা রয়েছে, সেটা কিন্তু মায়া অনুভব করে। এবং তার সেই চোখেই কিন্তু মায়া তার রূপ, তার যৌবন দেখতে শুরু করে। যে প্রশংসা শুনে, মায়ার একঘেয়ে লাগতো প্রণবের কাছ থেকে, সেই প্রশংসা কিন্তু সে ভুবনের কাছ থেকে শুনে সে নিজেকে নতুন করে আবিষ্কার করে। ভুবন যখন তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তুলনা, বিভিন্ন ফল, বিভিন্ন তোমার গাছ, ডালিম গাছ বলো, বা তোমার ওই কি বলে রাজহংসী বলো, বা পেয়ারা গাছের মতো, হ্যাঁ, বা দোপাটি ফুলের সঙ্গে যখন তার তুলনা করছে, তখন তার জীবনের অতৃপ্ত যে বাসনা বা কামনার রস তার আবার পুনরায় কিন্তু উদ্রেক হচ্ছে। তো এভাবে গল্পটা এগোচ্ছে। এভাবেই গল্পের ক্রম এগোতে এগোতে মায়া উপলব্ধি করে যে ভুবন সরকার, মানে ভুবনের মুখে মায়া শুনতে পায় যে ভুবনের ৩ স্ত্রী ছিল, প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং তৃতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কি হয়েছিল? না, দ্বিতীয় স্ত্রী বাচ্চা প্রসব করতে মারা গিয়েছিল। আর প্রথম স্ত্রী মারা গেছিল কিভাবে? কলেরায়। আর তোমার শেষ স্ত্রী ৩ নাম্বার, সে চলে গেছিল, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এই ভুবন সরকারের আবার নতুন করে বিয়ে করার বা নতুন করে সংসার গাঁথার কিন্তু একটা কামনা রয়েছে। ওর এক আত্মীয় যে বাস করে উল্টোডাঙায়, তার নাম শশী। সেই শশী তাকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে এবং মনে মনে সেটা সে গ্রহণও করছে। সেটা কিন্তু মায়াকে জানায়। মায়া বলে, এই বয়সটা আপনার বিয়ের না, তো আপনি ওনাকে মানা করে দিন। কিন্তু সেখানে ভুবন একটা কথা বলে, যে কথাটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি রেখেছি এবং পরে বলবো। তো এই যে কথাটা দেখার পর মায়া চমকে যায়। মায়া আদতে চমকে যায় যে মানুষটাকে আমি কিছুই ভাবিনি, কাঠখোট্টা একটা মানুষ, যার মনের ভিতরে হয়তো রূপ দেখার বা যৌবন দেখার যে একটা তৃপ্ত প্রতিফলিত রূপ রয়েছে বা দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিটা কোথাও তার শারীরিক কামনা বা বাসনার দিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে সে অতি সাবধান হয় এবং নিজেকে বলা চলে শামুকের খোলসের মতো গুটিয়ে নেয়, ঠিক আছে। তো এখানে গিরগিটি গল্পের নামকরণ ঠিক কেন হলো?
ঠিক আছে, মনস্তাত্ত্বিক দিক থেকে দেখতে গেলে অনেকটা বিষয় আমরা যখন গল্প নিয়ে আমাদের সমালোচনা হয়েছে অনেক জায়গায় আমরা দেখেছি। তো এই যে গল্পটার নাম গিরগিটি লেখক বা গল্পকার কেন দিলেন বলো, কিছু বলতে পারবে? আমি যেমন আগেই বললাম যে গিরগিটি আমাদের রং বদলায় তার আত্মরক্ষার তাগিদে, কিন্তু মানুষ মানুষ তার ব্যক্তিগত স্বার্থের কারণে নানা ক্ষেত্রে কিন্তু রং বদলায়, সেটা আমরা কেউ খুব সহজে বুঝে উঠতে পারি না। তো এখানে ভুবন সরকার বা মায়ার যে রং বদলের একটা প্রতিফলিত রূপ আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, মায়ার ক্ষেত্রেও দেখতে পেয়েছি যে মায়া তার স্বামীর প্রশংসা শুনে রেগে যাচ্ছে বা উল্টোপাল্টা কথা রিয়াকশন দিচ্ছে, যেমন আমরা দেখেছি ওর জন্য যখন তোমার আম নিয়ে আসে, বা পাশের বাড়ির ওর অফিসের কলিগের বোন কার সঙ্গে চলে গেছে সেটা নিয়ে যখন কথা বলে সে রীতিমতো ক্ষিপ্ত হয়। ঠিক আছে, কিন্তু অন্যদিকে আবার সেই মায়া ভুবনের রূপ প্রশংসা শুনে নিজেকে ও আত্মোপলব্ধি করতে পারে। এদিকে ভুবন সরকারের বলে না যে একটা বাংলায় প্রবাদ রয়েছে যে বয়স গেলেও শখ ষোলো আনা বজায় রয়েছে, তাই তো? তো সেরকম ও একটা মানুষ, যে মানুষটাকে দেখে আমরা আদতে কল্পনা করতে পারি না যে মানুষটার মধ্যে সে কতটা যৌবন বা কতটা তোমার রস বা কতটা তোমার কামনা বাসনা রয়েছে, কারণ একটা বয়সের পর সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে যায়। সেটা মায়া ভেবেছিল, কিন্তু যখন দেখলো যে আদতে ভুবন সরকার সেরকম মানুষ না, তার মধ্যে সমস্ত কিছু এখনও বিরাজমান রয়েছে এবং সে প্রকৃতিকে এবং সে নারীকে সে রূপ সৌন্দর্যের লালসায় প্রভাবিত করে, তখন মায়া বুঝতে পারে যে ভুবন সরকার আদতে অন্য এক ব্যক্তি মানুষ। ঠিক আছে, তো এইভাবে গল্পটার নাম কিন্তু গিরগিটি হচ্ছে, বললে অনেক কথা বলা হবে, আমরা বেশি ডিসকাশনে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে গল্পের যিনি লেখক তার নাম জ্যোতিরিন্দ্র নন্দী। দেখে নাও, আমি কিছু ডিটেলস ইনফরমেশন দিয়েছি, যে ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের নোটে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। ঠিক আছে, জ্যোতিরিন্দ্র নন্দী 1912 সালে অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? কুমিল্লা জেলায়, তার মাতুলালয়। মাতুলালয় বলতে মামাবাড়ি। চলো নেক্সট, তার ডাকনাম ছিল কি? ধনু। খুব ইম্পর্টেন্ট। তার পিতা অপূর্ব চন্দ্র নন্দী। জ্যোতিরিন্দ্র নন্দী 1965 সালে আনন্দবাজার পত্রিকা থেকে সুরেশ চন্দ্র স্মৃতি পুরস্কার ও 1966 সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন। ঠিক আছে, হ্যাঁ, পরীক্ষায় আসার চান্স কম আছে, বাট তোমাদের প্রয়োজনে দেখে রাখো, যাতে যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের মাথার মধ্যে যেন এই কথাগুলো চলে আসে। ঠিক আছে, জ্যোতিরিন্দ্র নন্দীর গল্পগ্রন্থের সংখ্যা 20টি আর উপন্যাস রয়েছে 53টি, জেনে রাখা ভালো। তার প্রথম গল্প সংকলনের নাম হলো খেলনা, 1946 সালে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। যখন তুমি কোনো গল্প বা কোনো কাব্য পড়বে অবশ্যই কবি পরিচিতিটা কিন্তু ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তার প্রথম গল্পগ্রন্থ খেলনা পূর্বাশার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্যের উদ্যোগে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। নেক্সট দেখো, প্রথম উপন্যাসের নাম কি? সূর্যমুখী, প্রকাশিত 1951 সালে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। গিরগিটি গল্পটি দেশ শারদীয় সংকলনের অন্তর্ভুক্ত। কোন গ্রন্থের অন্তর্গত? দেশ শারদীয় সংকলন, খুব গুরুত্বপূর্ণ, এবং 1956 সালে প্রকাশিত হয়। বাংলায় সালটা কত? 1363 বঙ্গাব্দ। এই দুটো সালে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, একটা 1956 আর একটা 593 নাম্বারটা মনে রাখো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার নেক্সট, গল্প সংক্ষেপ। গল্পটা আমি আবার এখন তোমাদের সার সংক্ষেপ বলে শুনিয়ে দিই। যারা অফলাইনে দেখছো আমাকে বা যারা রেকর্ডেড দেখছো তারা একবার পড়ে নাও, আমি পড়ে শোনাচ্ছি। বরদা সুন্দর ব্যাট বলের সস্তা বট বেল, তাই তো? হ্যাঁ, বরদা সুন্দর বটবেলের সস্তা টিনের ঘরের ভাড়াটিয়া দম্পতি মায়া ও প্রণব। উঠোনের বাঁদিকে নিচু এক চালায় একটা খুপড়িতে থাকে 12.5 টাকা ভাড়ার ভুবন সরকার। তাহলে সে যার বাড়িতে থাকে সেটা ভাড়া কত? সে বাড়ির মালিকের নাম কি? বরদা সুন্দর বটবেল। এই পরীক্ষাটা 2015 সালের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এক্সামে এসেছিল। বটবেল, সে একজন ইলেকট্রিক মিস্ত্রি। তাহলে আমাদের যে ভুবন সরকার তিনি একজন পেশায় কি? ইলেকট্রিক মিস্ত্রি। মায়া নিজের রূপ সৌন্দর্যকে নিজেই উপভোগ করে। যেটা বললাম যে মায়া তার নিজের রূপ সৌন্দর্যকে নিজেই উপভোগ করে। তার কচি পেয়ারার মতো ছোট্ট সুগোল মসৃণ থুতনি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, যে থুতনিটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল? কচি পেয়ারার সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ। থুতনিটা স্বামীর খুব প্রিয়, অথচ স্বামীর মুখে রাত দিন তার রূপ যৌবনের অঢেল প্রশংসা শুনে মায়া ক্লান্ত
আর বিরক্ত হয়, যেটা কিন্তু খুব স্বাভাবিক। প্রণব তার কাছে একঘেয়ে থাকে, বিবর্ণ হয়ে উঠতে থাকে তাদের দাম্পত্য জীবন। কেন হয় এটা? আমরা তো ধরো অনেকে ভালোবেসে বিয়ে করি বা বিয়ে করার প্রথম প্রথম সময় খুব ভালো লাগে। শ্রাবণী, শ্রাবণী খুব মজা পেয়েছে বলো। কিন্তু কিন্তু এক্স্যাক্টলি, কিন্তু প্রশংসা করা উচিত বা প্রশংসায় থাকা উচিত, ঠিক আছে? তার চুলে দোপাটির মালা পরাবার, বা না সরি, এখান থেকে মায়া জানে প্রকৃতির সৌন্দর্য উপভোগের চোখ কান প্রণবের নেই। মায়া ভালো করে জানে যে প্রকৃতি যে রূপ, প্রকৃতি যে সৌন্দর্য, সেটা কিন্তু উপভোগ করার ক্ষমতা কার নেই? প্রণবের নেই। সৌন্দর্যময় নারী বৃদ্ধ ভুবনকে তার চুলের দোপাটির মালা পরাবার অধিকার দেয়। খুব ইম্পর্টেন্ট কথা। মায়া কি করে? মায়া সেই ভুবন সরকারকে তার চুলের খোপায় কি পরানোর অধিকার দেয়? দোপাটি ফুলের মালা পরানোর অধিকার দেয়। সামান্য জংলি ছিটের ছায়া পড়ে মায়া বৃদ্ধের কাছে এলে ভুবন বলে, বনের চিতার মতো চমৎকার সরু ছিমছাম মাজা ঘষা কোমর দিদির। কমপ্লিমেন্ট, ঠিক আছে? এগুলোকে বলে আমরা কমপ্লিমেন্ট। বাংলায় যদি না ইংরেজিতে যদি বলি, সেটাকে বলা হয় কি বলা হয়? হুম, দেখ, এক্স্যাক্টলি। তো যাই হোক, আমি সেটা অবশ্যই অবশ্যই সমালোচনা, সাহসী লেখা সমালোচনা অনেক হয়েছে। বনের চিতার মতো সরু ছিমছাম মাজা ঘষা কোমর দিদির, ঠিক আছে? তারপর দেখো, হুম, বৃদ্ধ তার দৃষ্টিতে ছানি পড়তে দেয়নি। খুব ইম্পর্টেন্ট, বৃদ্ধ তার দৃষ্টিতে ছানি পড়তে দেয়নি, রসের বাল্ব জেলে রেখে জেলে রাখে। মানে তার যে দেখার দৃষ্টি, তার যে চোখ, তার এই সত্যি তার তীব্র দৃষ্টির মধ্যে কোনো বাধা আসতে দেয়নি। কথা বলা মানে কি, কোনো বাধা আসেনি, কোনো বাধা তাকে সেই দৃষ্টি থেকে আটকাতে পারেনি। যেটা মনে হয়েছে সেটাই করেছে। হ্যাঁ, যে পুরুষ 3বার বিবাহ করেও বৃদ্ধ বয়সে প্রবৃত্তির তাড়নায় পুনরায় বিবাহে উদ্যোগী হয়েছে, তার পৌরস্যের কাছে মায়া সহজেই কিন্তু ধরা দেয়। ওকে, মোট কথা, মায়াকে প্রণব বুঝে উঠতে পারেনি, আর অন্যদিকে মায়া বৃদ্ধ ভুবন সরকারের সৌন্দর্যবোধে মুগ্ধ হয়েছে। তারপর দেখি কি আসছে। এটা হলো গল্পের বিষয়বস্তু। তাহলে মোটামুটি গল্পের সারসংক্ষেপ যেটা আমরা দেখলাম। এবার গল্পের বিষয়বস্তু দেখো, গল্পের বিষয়বস্তু কি বলছে। গিরগিটি গল্পে সেই মানুষটাকে প্রত্যক্ষ করি আমরা, যার চোখে মায়াকে একটা চিতা বাঘিনী রূপে বিন্যস্ত করা হয়েছে। সে ব্যক্তিটাকে ভুবন সরকার, যে মায়াকে চিতা বাঘিনী রূপে দেখেছে। সত্যিকার মনস্তাত্ত্বিক একটা গল্প গিরগিটি। বরাবরই বললাম যে গিরগিটি গল্পটা একটা সত্যিকারের একটা মনস্তাত্ত্বিক গল্প। প্যাঁকাটির মতো সরু, কে? জিরজে হাত পা, শুকনো খটখটে কয়খানা পাঁজর, সনের মতো পাকা এক মাথা, লম্বা রুক্ষ চুল ও হলদে ফ্যাকাশে চোখ জোড়া নিয়ে কালে ভদ্র যদি কখনো লোকটা তার সামনে এসে দাঁড়ায় কিংবা এসে পড়ে বা কেটে চলে যায়, মায়ার মনেই হয় না যে এটা একটা মানুষ বা এটা একটা পুরুষ। ঠিক বুড়ো বয়সে, বুড়ো বুড়ো হয়েছে বলে নয়, ওর ক্ষীণ হাত পা, নিষ্প্রাণ চাউনি, মন্থর চলার মধ্যে এমন একটা কিছু মিশে আছে যে মায়ার কখনো কখনো ওকে দেখলে ডুমুর তলার ওধারের পুরনো ভাঙা পাঁচিলটা কি পেঁপে জঙ্গলের পাশের মৃত নিষ্প্রাণ সহস্র ক্ষতচিহ্নযুক্ত মাদার গাছটার চেহারার কথা মনে পড়ে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা রয়েছে, যেটা হলো কি বলতো, মাদার গাছটা। ঠিক আছে, পরবর্তীতে প্রশ্ন আছে, আমি কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদের থেকে নেব। ভুবন সরকারকে, হ্যাঁ, ভুবন সরকারের সঙ্গে মাদার গাছের তুলনা করা হয়েছে, ঠিক আছে? মায়া বরাবরই প্রতিবেশী বুড়ো ভুবন সরকারকে এইভাবেই দেখে এসেছে। একটা মানুষ কতটা অসহায় অথর্ব হতে পারে তা মায়া প্রত্যক্ষ করে, এবং মন জুড়ে করুণা উথলে উঠে। মায়ার 2 বছরের ছোট্ট সংসার, ওর স্বামী প্রণব 9টা 5টার সরকারি চাকরি করে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো, পড়া হয়েছে এটা। বিষয়বস্তুটা ভালো করে পড়ো, তাহলে দেখবে উত্তর করতে সুবিধা হবে। আজকে যে যে প্রশ্নগুলো রেখেছি সেই উত্তরগুলো করতে পারলে বুঝে যাবে যে তোমাদের টোটাল গল্প পড়া রয়েছে। দেখো, প্রণবের সঙ্গে মায়ের শারীরিক সম্পর্ক। প্রণবের মুখে রাত দিন তার রূপ যৌবনের অঢেল লাবণ্যের প্রশংসা শুনতে শুনতে মায়ের
বিরক্ত লাগে, এবং সে কারণে প্রণব ক্রমশ তার কাছ থেকে একঘেয়ে ও বিবর্ণ ক্লান্তিময় হয়ে ওঠে। যেটা বললাম, পাশাপাশি বুড়ো ভুবন সরকারকে ভালো লাগে কারণ সে মায়ার পছন্দের জিনিস ও রুচি বুঝে কিন্তু কথা বলে, যার জন্য মায়া ওকে একটু আধটু ভালোবেসে ফেলে। অথচ ক্রমে ভুবনের ভিতরের রংটা বেরিয়ে আসে। কার রং বেরিয়ে আসে? ভুবনের রংটা বেরিয়ে আসে। গিরগিটি যেমন তার রং বদলায়, ঠিক আছে, যেটা জানতে না আজকে জেনে গেলে যে গিরগিটি কেন রং বদলায়। যখন বুড়ো ভুবন জানায় উল্টোডাঙার শশী বায়না করে যে বিধবা ভগ্নির মেয়ে সমুথ মেয়ে, মায়া হাসি থামিয়ে বলেন কি এই বয়সে আবার? শশীকে বলে দিন এই বয়সে ওসব হয় না। ওসব বলতে কিসের কথা বলা হয়েছে? তার বিয়ের প্রসঙ্গে বলা হয়েছে। পরক্ষণে ভুবন জানায় পিপাসা যে মেটে না, পিপাসার যে নিবৃত্তি নেই। এটা মানে কি? বলছে যে বিয়ে তো করবো না, কিন্তু ব্যাপারটা হলো যে পিপাসা যে মেটে না, পিপাসার যে কোনো নিবৃত্তি নেই। ঠিক আছে। মায়া অকস্মাৎ পাথরের মতো স্থির হয়ে যায় এবং নিজেই যেন নিজের মধ্যে শামুকের স্মৃতি যায়। মায়া ভয়ে আঁতকে উঠলেও হঠাৎ তার কান্না পায় এবং পর মুহূর্তে যুবক স্বামীর কথা ভুলে যায়। কোমল হাতটা মরা শুকনো কাঠের গায়ে তুলে দিয়ে অবলীলাক্রমে মায়া হেসে বলে, বিশ্বাস করি তা না হলে কি আর দুপুর রাত্রে ঘর থেকে বেরিয়ে এসে এই আয়নার সামনে দাঁড়ায়? এই আয়না বলতে কে? হ্যাঁ, কি কি প্রসঙ্গে বলেছিল? না, আমি বলছি, এই যে এই আয়নার সামনে দাঁড়ায়, হ্যাঁ, এই আয়নাটা কে? ভুবন সরকারের দৃষ্টির কথা বলা হয়েছে। চলো এবার দেখি গল্পের প্রধান চরিত্র কে কে। গল্পের প্রধান চরিত্র হলো আমাদের মায়া। ওকে, প্রধান চরিত্র কে? মায়া। আর একটা ভুবন সরকার। মায়া হলো কে? প্রণবের স্ত্রী, আর প্রণব হলো মায়ার স্বামী। ভুবন সরকার হলো বরদা সুন্দর এর বৃদ্ধ ভাড়াটিয়া। কত টাকা মাসে ভাড়া দেয়? 12.5 টাকা। মনে থাকবে তো? 12.5 টাকা। ওকে। বরদা সুন্দর বটবেল এ হলো তাদের বাড়ির মালিক। এই যে প্রশ্নটা, এটা কিন্তু তোমার পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার 2015-তে এসেছিল, যে প্রণবদের বাড়ির মালিকের নাম কি। ওকে। সুকুমার ভঞ্জ প্রণবদের অফিসের সহকর্মী, আর উল্টোডাঙার শশীর বাড়ি যদি বলি কোথায়? উল্টোডাঙায়। আজকের পর এই গল্প থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা করতে পারবে তো? গ্যারেন্টি। কিন্তু আমি তোমাদের পরীক্ষা নেব। আমি আবারও তোমাদের চ্যালেঞ্জ করছি, যারা আমার ক্লাস এখানে রয়েছো আর যারা দেখছো। আগের বার তো নিয়েছিলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলে। কত পেয়েছিলে তুমি? 15। আমারটাই মেঘ ও রৌদ্র যেটা পড়িয়েছিলাম 15 পেয়েছিলাম, আমার মনে আছে। 15 ঊর্ধ্বে কেউ ক্রস করতে পারিনি। ঠিক আছে। তো চলো আমি আবার তোমাদের এই গল্পের উপরে পরীক্ষা নেব। 20টা প্রশ্ন থাকবে, আমাকে দেখাবে কে কত পারছো। চলো, উল্লেখযোগ্য তথ্য, এই তথ্যগুলো থেকে কিন্তু প্রশ্ন আমরা পাবো। অনেক উল্লেখযোগ্য তথ্য রয়েছে। আমার যতটুকু মনে হয়েছে দেওয়ার আমি কিন্তু ততটাই দিয়েছি। দেখো, সস্তা টিনের ঘর হলেও বাড়িটা মায়ার ভালো লাগে। এখান থেকে প্রশ্ন কি হতে পারে? যে মায়েদের ঘরটা কিসের? বলো, মায়েদের ঘরটা কিসের? কিছু লিখতে হবে না, নোটিস A to Z দেওয়া রয়েছে, এমন একটা ইনফরমেশন নেই যেটা বাদ দিয়েছি আমি। তারপরেও যখন আমি পরীক্ষা নেব দেখবে যে নোটে কিছুই ছিল না। সিওরলি সত্যি বলছি, নোটে কিছু ছিল না। দেখো, বাড়িতে লোকজন নেই বললেই চলে, মোটে একজন ভাড়াটে, তাও পাশাপাশি ঘর নয়। ঠিক আছে। উঠোন পার হয়ে বাঁদিকের রাঙা ঝিরঝিরে একটা দেওয়াল ঘেঁষে ডুমুর আর পেঁপের জঙ্গলে আড়াল করা নিচু একচালার একটা খুপড়ি নিয়ে বৃদ্ধ ভুবন সরকার পড়ে আছে। সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট, এখানে কিছু ফলের নাম পাবে, কিছু গাছের নাম পাবে, কিছু ফুলের নাম পাবে, কিছু পতঙ্গের নাম পাবে। এগুলো অবশ্যই মনে রাখবে। তুলনা করেছে, এবং কোন ফুলের নামটা এই গল্পে নেই। যদি বলে দেয় গোলাপ ফুলের কথা ছিল, তো এগুলো মনে রাখবে। তাহলে কি হলো? ভুবন সরকারের বাড়ির দেওয়াল ঘেঁষে ডুমুর আর পেঁপে গাছ রয়েছে। মায়া দেখতে কেমন? বলো। মায়ার হলো মাঝারো গড়ন, রং খুব ফর্সা নয়, কিন্তু মুখখানা বেশ সুন্দর। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। চলো, মায়ার মণি দুটো বাদামি রঙের চকচকে। ঠিক আছে, এই যে তুলনামূলক এই প্রশ্নগুলো আসবে। মায়ার মণি দুটো কেমন? বাদামি রঙের চকচকে। পড়েছো তো? ঠিক আছে। মায়ার থুতনি কচি পেয়ারার মতো, ছোট্ট সুগল মসৃণ। ঠিক আছে। মায়ার বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর আগে। গাছের পেয়ারা বড় হয়ে পাকবার আগে পোকা আর বাদুড়ে নষ্ট করেছে। তাহলে গাছের পেয়ারাগুলোকে কারা নষ্ট করে? পোকা আর বাদুড়ে নষ্ট করে।
ঠিক আছে, এগুলো ছোট গল্প, ঠিক আছে, এখানে তোমাদের বোঝানোর কিচ্ছু নেই। আমি তোমাদের এই যে পিপিটি দেখতে পাচ্ছ, ম্যাটেরিয়ালটা সাজিয়েছি এমনভাবে যাতে এটা করার পর থেকে তোমাদের না গল্পটা আবার পড়তে হয়, না ভুলে যাওয়ার কোনো নবাত আসে। ঠিক আছে, এরপরে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো, আমি দেখবো সে প্রশ্নগুলো তোমরা কতটা করতে পারছো। তারপর কি রয়েছে, অফিসে যাবার আগে রাস্তার কল থেকে প্রণব 2 বালতি জল নিয়ে আসে। কত বালতি জল? তাতেই ওদের কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে যায়। ঠিক আছে, বিকেলে 1-8 বালতি জল আনতে হয়, তাও প্রত্যেক দিন না, কোনো কোনো দিন। এখান থেকে প্রশ্ন আসতে পারে শুদ্ধ অশুদ্ধ হিসেবেও। ঠিক আছে, সেগুলো মনে রাখবে। স্নান, হাত মুখ ধোয়া, বাসন কোসন ধোয়ার জন্য জল নিয়ে আসে কোত্থেকে? পাতকুয়ো থেকে। আর খাবার জল, কল কোথায় আছে? রাস্তার ধারে। দিনে কতবার কলে জল আসে? 3বারের প্রসঙ্গ রয়েছে। এক্স্যাক্টলি। প্রণবের অফিস থেকে ফিরে কটায়? বিকেল 5টায়। রাত 9টায় আরেকবার রাস্তার কলে জল আসে। ঠিক আছে, শাড়ি সায়া ব্লাউজ এক হাতে, আর এক হাতে দাঁতন সাবানের বাক্স নিয়ে উঠোনের ডান পাশের নিম গাছটার তলায় এসে দাঁড়ায় মায়া। এই যে নিম গাছটা, এই নিম গাছটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্পে। ঠিক আছে, পরে বুঝতে পারবে। উঠানের ডান পাশে রয়েছে নিম গাছ। নিম গাছটা কোন পাশে রয়েছে? যদি বাম পাশে বলি ভুল হবে, অশুদ্ধ বাক্য হবে। নির্জন কুয়াতলার মতো নিম গাছটাও এ বাড়ির একটা সম্পদ মায়ার কাছে। মনে রাখবে, এই বাড়ির সম্পদ মায়ার কাছে। কোনটা? এই নিম গাছটা। নিম গাছ নিয়ে অনেকগুলো প্রশ্ন হতে পারে। ঠিক আছে, নিম গাছটাও নির্জন কুয়াতলার ওখানে, দেখো লেখা রয়েছে এখানে, নির্জন কুয়াতলার মতো নিম গাছটাও এই বাড়ির সম্পদ। তাহলে প্রশ্ন, হ্যাঁ ভালো বলেছো, যে এখানে তোমার যেমন নির্জন কুয়াতলাটাও একটা সম্পদ, তেমন নিম গাছটা একটা সম্পদ। এটা প্রশ্ন দিয়ে দেবো আমি তোমাদের পরীক্ষায়। চলো, ভুবন সরকার 12.5 টাকায় ভাড়া নিয়েছে টিনের ঘরটি। ভুবন সরকার একজন ইলেকট্রিক মিস্ত্রি। ভুবন সরকারের একমাত্র প্রতিবেশিনীর নাম কি? মায়া। মনে থাকবে তো? মায়া। মায়ার বয়স কত? বাহ, গুড। পুরনো ইটের পাঁজর সঙ্গে ভুবন সরকারের সাদৃশ্য খুঁজে পায়। ভুবন সরকারের সাদৃশ্য খুঁজে পায় কিসের সাথে? পুরনো ইটের পাঁজার সাথে। পাঁজা দেখেছো পুরনো ইটের? কোনটাকে ইটের পাঁজা বলে? না, দেখবে কোনো কোনো জায়গায় অনেকগুলো ইটকে সাজিয়ে রাখা হয়, বহুদিন ধরে সাজিয়ে পড়ে পুরো জং ধরে গেছে। তোমার জং ধরা বলতে কি, পুরো শ্যাওলা পড়ে গেছে, ভেঙে চুড়ে এরকম হয়ে যায় না, ওটাকে ইটের পাঁজা বলা হয়। মানে অনেকগুলো পুরনো ইটকে এক জায়গায় সাজিয়ে রাখা হয়। মায়ার পিঠে হুল ফুটিয়ে দেয় মশা। অবশ্যই এই ইনফরমেশন মনে রাখবে। এখানে তোমার দিতেই পারে যে মায়ার পিঠে হুল ফুটিয়ে দেয় মাছি, মৌমাছি, মশা, প্রজাপতি, কি বলবে তুমি? মায়ার 15 বালতি জল ঢেলে স্নান করে। এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। তাহলে মায়া কত বালতি জল লাগে স্নান করতে? 15 বালতি। মায়ার পায়ের শব্দ একটা শালিক উঠোনের ঘাস ছেড়ে পেয়ারার ডালে বসে। সস্তার মধ্যে বাড়িটা চমৎকার। বক্তাকে? খুব ইম্পর্টেন্ট কিন্তু। সস্তার মধ্যে বাড়িটা চমৎকার, বক্তা মায়া। লাল ফুল দিদির বেনিতে মানাবে ভালো। বক্তাকে? ভুবন। ভুবনের হাসি কেমন? ভুবনের হাসি কেমন বলো? জং ধরা খসখসে গলায় নতুন ধারের মতো শব্দ। তাহলে ভুবনের হাসি কেমন? ভুবনের হাসি হলো জং ধরা যে ধাতু হয়, ধাতু কাটার যে শব্দ বা ধাতু ধারের যে শব্দ, সেটার সঙ্গে তুলনা করেছে কে? মায়া। কত ভালো লোকের সংসর্গে আছি আমি। বক্তাকে? এই স্টেটমেন্টটা পরীক্ষাতে এসেছিল কোন ইয়ারে? 2015। ঠিক আছে, চলো নেক্সট। মায়ের বয়স কত? 22 বছর। এখানে ইম্পর্টেন্ট রয়েছে, দেখো বর্ষার রজনীগন্ধা আর বৈশাখের চাপার কথা উল্লেখ আছে। তাহলে বর্ষার কোন ফুল? রজনীগন্ধা। আর বৈশাখের চাপা ফুলের কথা গল্পের প্রসঙ্গ আছে। ভুবন সরকারের জলপচা সাদাটে কটা পেট ফোলা ট্যাংরা মাছ কাটে ভোঁতা কাটারির সাহায্যে। ঠিক আছে, ভুবন সরকারের কাজ কি ছিল? কোথায় ছিল? ইলেকট্রিক মিস্ত্রি। ও কাজ ছিল কোথায়? শিয়ালদা। শিয়ালদা স্টেশন দেখেছো? দেখেছো? রোজ যাওয়া আসা করছি। ঘোলা জলের ওপর রোদ পড়িলে একটি চিকচিকে সাদাটে আভা জাগে। মায়া দোপাটি ফুল খুব পছন্দ করে। ঠিক আছে, মায়া কোন ফুল পছন্দ করে? দোপাটি ফুল পছন্দ করে। বুলবুলি, ফড়িং, গিরগিটি, চড়ুই, ঝিঝি, প্রজাপতি, জোনাকি, বিড়াল, মাকড়সা, টিয়া পাখি ও টিকটিকির কথা উল্লেখ আছে। এই সমস্ত পতঙ্গের কথা উল্লেখ রয়েছে। মায়ার ছায়ায় কি আঁকা ছিল? এটাও মনে রাখতে হবে, তাই তো বলবি। মোরগ ফুল আঁকা ছিল। এটাও পরীক্ষাতে কিন্তু এসছে যে মায়ার ছায়াতে কোন ছবি আঁকা ছিল। প্রণব কি নিয়ে আসে? ফজলিয়াম আর 1 ডিবি পাউডার। কার জন্য? মায়ের জন্য। ফজলিয়াম ক টাকার কিনে নিয়ে আসে?
ক টাকার ফজলিয়াম? 1 টাকার ফজলিয়াম। প্রণব 3,000 টাকার ইন্স্যুরেন্স করে, খুব ইম্পর্টেন্ট এগুলো। প্রণব অন্ধকারে যে বিড়ালটা দেখেছিল সেটা ছাই রঙের, সেটা কোন রঙের? ছাই রঙের, ধোঁয়া রঙের। মায়া ভাত আর ইলিশ মাছের ঝোল করে, তাহলে কিসের ঝোল করে? তারপরে খাওয়ার পরে কি মুখে দেয়? এক্স্যাক্টলি, একটু আজকে ধরো ডিসকাশন করে পড়ে নিলে এরপরে দেখবে তোমার কাছে আমি আজকেই প্রমাণ করে দেবো, এখনই তোমাকে প্রমাণ করে দেবো যে তুমি সমস্ত উত্তর করতে পারছো, এখনই প্রমাণ হবে, দেখে নাও। মায়া ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছে, খাওয়া শেষে প্রণব লবঙ্গ লবঙ্গ মুখে দিয়েছে। শোবার আগে চুল আঁচড়ানো মায়ার কিন্তু একটা চিরদিনের অভ্যাস, খুব গুরুত্বপূর্ণ। হুতুম পাখিটা অসময়ে 2বার ডেকে উঠেছিল। প্রণব 1 টাকার ফজলিয়াম কিনে আনে, ঠিক আছে, যেটা বললাম যে কত টাকার ফজলিয়াম কিনে আনে? 1 টাকার। ভুবন মায়ের জন্য দোপাটির মালা নিয়ে আসে বউ বাজার থেকে, তাহলে ভুবন কার জন্য মালা নিয়ে এসেছিল? মায়ের জন্য না মায়ের জন্য? মায়ের জন্য। কোন ফুলের, কোন রঙের দোপাটি ফুল নিয়ে এসেছিল বলতে পারবে? সাদা, সাদা রঙের দোপাটি ফুল খুব পছন্দ করে। সেটা কোত্থেকে নিয়ে এসেছিল? বউ বাজার থেকে। ভুবন সরকারের আনা দোপাটি ফুল রং ছিল কোন রঙের? সাদা রঙের, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। চুলের খোপায়, হ্যাঁ, উপমা দিয়েছিল, আমারও মনে পড়ছে না। দেখো দ্বিতীয়, দেখো ভুবন সরকার কটা বিয়ে করেছিল? 3টে বিয়ে করে, তবে একটিও টেকেনি, ঠিক আছে, একটিও টেকেনি। প্রথম স্ত্রী মারা যায় কলেরায়, ইম্পর্টেন্ট, মনে রাখবে। দ্বিতীয় সন্তান প্রসবের সময় মারা গেছে, মানে যখন সন্তান প্রসব করতে যায় তখন। আর তৃতীয়টা কারখানার এক ছেলের সঙ্গে পালিয়েছে, ঠিক আছে। এবার দেখো, উল্টো রাঙার শশীর বিধবা ভগ্নির মেয়ে আছে, তাই শশী ভুবন সরকারের কাছে ঘুরঘুর করছে। কেন ঘুরঘুর করছে? বিয়ের জন্য। লাস্টে কি আছে? গিরগিটি গল্পের কাহিনীতে কোন ঋতুর কথা রয়েছে? বর্ষা ঋতুর। মূলত ওখানে গল্পে বর্ষা ঋতুরই কথা রয়েছে, কিন্তু সমস্ত ঋতুর প্রসঙ্গ টানা রয়েছে, ঠিক আছে। তারপরে চলো, এবার তোমরা এখানে করবে। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে কিছু আমি লাইন দিয়েছি, সে লাইনের ধারে প্রশ্নর ইনফরমেশন গ্যাপ রয়েছে, যেটাকে আমরা বলি শূন্যস্থান পূরণ। তোমরা যেটা পড়লে, বলছি তোমরা যেটা পড়লে, যেটা বুঝলে, সেখান থেকে এখানে আমি লাইন তুলেছি। যে লাইনগুলো অলরেডি পড়লাম সেখান থেকে কিছু লাইন তোলা রয়েছে যেখানে ইনফরমেশন আমি দিইনি। এই ইনফরমেশনটা তোমরা আমাকে বলবে, আমি বোর্ডে লিখবো। আর যারা রেকর্ডেড দেখছে তারা তোমরাও চেষ্টা করবে এগুলো করে নেওয়ার, দেখা যে কতটা ঠিক হচ্ছে, ঠিক আছে। গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়? বলো। গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়, প্রথমে বলেছি আমি। পুরো কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু, অন ক্যামেরা বলছি। শারদিয়া দেশ। তোমরা তোমরা তোমার মান সম্মান রাখলে না। গল্পটি পরবর্তীকালে স্থান পেয়েছিল কোথায়? এই সেম জিনিস, শারদিয়া দেশ পত্রিকাতে স্থান পেয়েছিল। গল্পটি দেশ শারদিয়া গল্প সংকলনে স্থান পেয়েছিল তোমার কোন সালে? এখানে অ্যান্সার দেওয়াই ছিল তোমাদের। 1300 কত? আর ইংরেজিতে? 1956। দাঁড়াও, আর 1363 বঙ্গাব্দ, ঠিক আছে, ওকে। খ্রিস্টাব্দের সঙ্গে, না, খ্রিস্টাব্দের সঙ্গে 593 বিয়োগ করলে বঙ্গাব্দ আসবে, আর বঙ্গাব্দের সঙ্গে 593 যোগ করলে খ্রিস্টাব্দ আসবে, এটাই না। 593 নাম্বারটা মনে রাখো। মায়ার ভাড়াটে ঘরে উঠোন পেরিয়ে অপর প্রান্তে ঘরে ভাড়া থাকে কে? প্রশ্নটা পড়ো, তাড়াতাড়ি বলো। মায়ার ভাড়াটে ঘরের উঠোন পেরিয়ে অপর প্রান্তে ভাড়া থাকে ভুবন সরকার। চলো নেক্সট। মায়ার ঘরের দেওয়ালে টাঙানো ছিল আরসি। প্রণবের সাথে মায়ার বিবাহ যত বছর? 2 বছর আগে। চলো নেক্সট। সেই থেকেই মগজে দোপাটি ফুল ঘুরছিল। কার মগজে ঘুরছিল? এটা ভুবনের মাথায় ঘুরছিল, তাই তো? মায়ের যেহেতু পছন্দ, কিন্তু সেই
থেকেই মগজে দোপাটি ফুল ঘুরছিল। এখানে তো ভুবন সরকার তো হবে না, তাহলে কি হবে এখানে? দুপুরবেলা, অবশ্যই অবশ্যই দুপুরবেলা থেকেই মগজে, গল্পটা যদি ভালো করে পড়ে ফেলো তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, অপশন তো থাকবেই, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা, তখন তুমি কি করবে? নেক্সট, কিন্তু পিপাসা যে মেটে না, পিপাসার যে নিবৃত্তি নেই, বক্তাকে ভুবন বাবু। সর্বাণী বুঝতে পারছো? ঠিকঠাক হচ্ছে? আমি অন্য রুচির মানুষ, বক্তাকে, ভালো করে বলো, এখানেই তো কনফিউশন। আমি অন্য রুচির মানুষ, বক্তাকে। যারা রেকর্ডেড দেখছো পরে, তারা তোমরা মনে মনে ভেবে খাতাতে লিখে রাখো, ঠিক আছে? আমি তো উত্তর বলবো, বলো আমি অন্য রুচির মানুষ। প্রণব বলেছিল। মানে তিনজন তিনটা অপশন নিলে শেষ পর্যন্ত। এই গল্পের মানে এই বক্তা হলো আমাদের মায়া। এক্স্যাক্টলি। তখন বলবে এসব নোংরা কথা আমার সামনে বলবে না, আমার রুচি এরকম না, আমি অন্য রুচির মানুষ, কোথায় কে কাকে নিয়ে পালিয়েছে আর তুমি আমাকে শোনাতে আসছো খুব মানে ফলাও করে, এটা কি ধরনের কথা হলো, তাই না? তখন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মা এই কথাটা বলেছিল। দিদির ছুটে যাওয়া দেখছিলাম, কে দেখছিল? ভুবন সরকার। এখানে ছুটে যাওয়া দেখছিলাম, ভুবন সরকার, ভালো কথা। কিন্তু এই ছুটে যাওয়াকে ও তুলনা করেছে কার সঙ্গে জানো? না, দিদির ছুটে যাওয়া দেখছিলাম, কে দেখছিল? ভুবন। এই যে ভুবন সরকার এই ছুটে যাওয়াকে তুলনা করেছে কার সাথে? তুলনা করেছে রাজহংসীর গতিভঙ্গির। রাজহংসীর গতিভঙ্গির সঙ্গে তুলনা করেছে কি? মায়ার ছুটে যাওয়াকে। মুমূর্ষু বলা হয়েছে যে গাছটিকে, গুড, মাদারি গাছটিকে। এই মাদারি গাছটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ভুবনের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট দেখো, বুলবুলিতে ফল খাওয়াতে খাওয়াতে সারা দুপুরে এই বুলি আওড়ায়। প্রশ্নটা ভালো করে বোঝো, বলছে বুলবুলিদের ফল খাওয়াতে খাওয়াতে সারা দুপুর এই বুলি আওড়ায়। তাহলে এখানে নিশ্চয়ই কে ফল খাওয়াচ্ছে? বুলবুলিদের ফল খাওয়াচ্ছে কে? বুলবুলি কি ফল খায়? আমি আগে বলেছি এই গাছটা খুব ইম্পর্টেন্ট, নিম গাছ। এখানে হবে নিম গাছটি। নিম গাছটি বুলবুলিদের ফল খাওয়াতে খাওয়াতে, তার পাকা ফল খাওয়াতে খাওয়াতে কিন্তু সারা দুপুর এই বুলি আওড়াচ্ছে। চলো নেক্সট, কচি পেয়ারার সাথে লেখক তুলনা করেছেন মায়ার চিবুক বা থুতনি। মায়েদের খাবার জল আনা হয় রাস্তার কল থেকে। অনলাইনে কে আছো আর একজন? কে? আমি কে? তোমরা সব কন মানি করছো, গুড। প্রণব অফিস থেকে ফেরে কটায়? এই তো, হ্যাঁ, বিকেল 5টায়। মায়াদের উঠানে ডান পাশে যে গাছ ছিল, নিম গাছ তো, আমি কিন্তু ভুলে গেছি, পরে আমাকে আবার যেন ভুল প্রমাণ করো না। নিম গাছ। গিরগিটি গল্পের সময়কাল, সময়কাল বর্ষাকাল, বললাম না? মায়ার বয়স 22। ভুবন কাজ সারতে গিয়েছিল কোথায়? শিয়ালদায়। একদম প্রত্যেকটাতে প্রত্যেকটাতে এরকম থাকবে। চলো নেক্সট। এবার তার আগে বলে নিই, এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করবে, ওকে? আমি দেখবো যে তোমাদের কটা অ্যান্সার ঠিক হচ্ছে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? কোন পত্রিকায়? গুড, দেশ পত্রিকায়। কোন সালে? বলো বলো বলো। 1956 সালে। বাংলা? 1363 বঙ্গাব্দ, মনে থাকবে।
তাহলে তোমাদের একটা ঠিক হলো। চলো সেকেন্ড কোশ্চেন। এক সেকেন্ড। ভুবন যে ফুলের বৃন্তের সঙ্গে মায়ার থুতনির তুলনা করেছিল, তোমরা তো ততক্ষণ অ্যান্সার করো, আমি একটু আমাদের অনলাইন স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে দিই। চলো। তুমি আহ, যদি বলা যায় তো কাকে আমি কংগ্রাচুলেশন জানাবো? সুজয়কে, কারণ করবি হবে উত্তর। ভুবন যে ফুলের বৃন্তের সাথে, তাহলে করবি ফুলের বৃন্তের সাথে কিন্তু মায়ার কার তুলনা করেছিল? থুতনির তুলনা করেছিল। ওকে, ক্লিয়ার? হুম, আরো হয়ে যেত, হ্যাঁ। নেক্সট কোশ্চেন। গিরগিটি গল্পে কোন গাছের উল্লেখ আছে? সবগুলোই হবে। ওকে, ঠিক আছে। তার নিজস্ব জগৎ, তার বলতে কার নিজস্ব জগতের কথা বলা হয়েছে? আরো একবার ভালো করে ভাবো, প্রশ্নগুলো এত সহজে দেওয়া হয়নি। তার নিজস্ব জগৎ দেখেই তুমি মায়া বলে দিলে। বলো, বলোই বলো। কি আর বলবো তোমাদের, তার নিজস্ব জগৎ, তার বলতে কার কথা বলা হয়েছে, তাই তো? তার বলতে বলা হয়েছে মায়ার কথা। তোমরা অ্যান্সারের প্রতি পাকাপোক্ত নাই, পরীক্ষায় কনফিউশন সৃষ্টি হয় এটার জন্য যে তোমরা অ্যান্সারটা বলছো বাট এটা হতে পারে কিন্তু কনফার্ম না। এটাই হলো তার কনফার্মের নমুনা, যে তোমাদের কনফার্ম হতে হবে। নেক্সট কোশ্চেন। সঠিক উত্তরটি নির্বাচন করো, তিনটের মধ্যে কোনটা সঠিক স্টেটমেন্ট? না, সবকটি সঠিক। মায়া যখন ভুবন সরকারের সঙ্গে আস্তে আস্তে ওর সাক্ষাৎ হচ্ছিল, তখন ও যে কল্পনাগুলো করছিল সেই কল্পনাগুলো কিন্তু পরপর এখানে সিকোয়েন্সে দেওয়া রয়েছে। চলো, গল্পকার মায়ার হাসির ধ্বনির সাথে যার তুলনা করেছেন? গুড। তাহলে জল তরঙ্গের সাথে তুলনা করেছেন? না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বরদা সুন্দর বটবেলের কয় ঘর ভাড়াটিয়া ছিল? 2 ঘর। কে কে? মায়া ও প্রণব, আর একজন ভুবন সরকার। পরবর্তী প্রশ্ন। বাড়িওয়ালা নিম গাছ, ডুমুর আর পেঁপের জঙ্গল সাফ করে কি করতে চাইতেন? তুমি কি আমাদের ওএমআর সিটির অ্যান্সার শিট কি পেয়ে গেছো আগেই? প্রশ্ন ফাঁস হয়ে গেছে মনে হয়। পাকা দালান করতে চেয়েছিল, কারণ ভরসা নেই আজকাল কোনো কিছুকে। প্রশ্ন তুমি পেয়ে গেছো অলরেডি আগেই। চলো নেক্সট কোশ্চেন। মায়ের বয়স কত? মায়ের বয়স হলো 22 বছর। ওদের বিবাহিত জীবন কত বছর ছিল? 2 বছরের। হুম। প্রণবদের বাড়িওয়ালার নাম কি? বরদা সুন্দর ব্যাট বল, তাই তো? বরদা সুন্দর বট বেল, এটা কিন্তু পিএসসির ডিআইইটি 2015 পরীক্ষায় কিন্তু এসেছিল। তো প্রশ্ন কেমন আসছে বুঝতেই পারছো। ঠিক আছে, প্রশ্ন নিয়ে জটিলতা করার কিছু নেই, গল্পটাকে ভালো করে পড়ো। চলো। গিরগিটি গল্পে কি মাছের উল্লেখ রয়েছে? ট্যাংরা মাছের কথা তো রয়েছে, ইলিশ মাছের কথাও রয়েছে, তাহলে আমাদের উত্তর হবে ক এবং খ সঠিক। এইটাই মায়ার সবচেয়ে ভালো লাগে। ভালো লাগাটা কি? সত্যি তো? ঠিক আছে, জলের জন্য তাড়াহুড়ো করে কাজ ছাড়তে হয় না, এটাই কিন্তু মায়ার ভালো লাগে। চলো, ভুবন সরকারকে দেখতে সবকটি। গুড। উপরে সবকটি কিন্তু ওর চেহারার বর্ণনা। প্রত্যেকটা জিনিস মনে রাখবে। পাকাটির মতো সরু হাত পা, শুকনো খটমটে পাঁজর, শনের মতো পাকা রুক্ষ চুল ও হলদে ফ্যাকাসে চোখ, আর ওর গলার স্বর
ধাতুর যে শান দেওয়ার শব্দ, জং ধরা, আমি ভুল লিখছি কেন, জং ধরা ধাতুর শান দেওয়ার মতো, শান দেওয়ার মতো কি খসখসে, কি বলো, হাসি। ঠিক আছে, এগুলো ওর বৈশিষ্ট্য। ভুবনের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর কারণ কি? সন্তান প্রসব, তাই তো? গুড। নেক্সট, শশীর বাড়ি যেখানে। শশীর বাড়ি কোথায়? উল্টোডাঙায় তো? প্রশ্নটা এসছে কখন? তো গল্পটা পড়লে পারতে করতে? গল্পটা যদি পড়তে পরীক্ষা থাকতে পারতে করতে? কেন? ও গল্পে তো লেখা রয়েছে শশীর বাড়ি কোথায়, উল্টোডাঙার শশী তার পিছনে লেগে আছে বিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে শশীর বাড়ি, আর তো কিছু নেই, মোটামুটি এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আর একটা বিষয় বলে দিই, 1 মিনিট দাঁড়াও, যে যারা অনলাইনে দেখছো আমাকে ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তারা যদি ক্লাস করতে চাও তো অবশ্যই আমাদের যে নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করতে পারো, এবং ভর্তি হতে চাইলেও যোগাযোগ করতে পারো, কারণ আমাদের পিএসসি এসএলএসটি সমস্ত সাবজেক্টের ব্যাচ অলরেডি চলছে। তো আর কিছু বলার নেই, নেক্সট আমরা দেখে নেব। তোমরা যদি কেউ জয়েন করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বৈঠকি নেটসেট হোয়াটসঅ্যাপ দেখতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের, সেখানে দেখতে পারো। আর ইউটিউব চ্যানেল অবশ্যই রয়েছে। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই নিচে তো ফোন নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের তোমরা রিচ করতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। আর একটা বিষয় বলে দিই তোমাদের যারা রয়েছে, পরবর্তী দিন আমাদের ক্লাস হবে টিচার গল্প আর গাছটা বলেছিল, দুটো গল্প রয়ে রয়ে গেল, টিচার এবং গাছটা বলেছিল। খুব ভালো করে পড়ে আসবে, কারণ আমি না একটা ক্লাসে নিয়ে নেবো, এটা গল্প বড় ছিল বলে আমি একটা ক্লাস করেছি, ছোটো ছোটো রয়েছে আমি একটা ক্লাসে নেব। খুব ভালো করে পড়ার চেষ্টা করবে, কারণ বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক কিন্তু আমাদের টিচার গল্পটা। পড়তে মনে হবে এক খোট্টা লাগবে বা ভালো লাগবে না, একবার দুবার তিনবার পড়ো, দুটো গল্পই কিন্তু একটু অন্যরকম টাইপের। তো 3বার করে গল্পগুলো পড়ো, দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আর আর কিছু তোমাদের কোনো প্রশ্ন? ঠিক আছে, তুমি পরীক্ষাটা দিয়ে নাও। আমি কাল বা পরশুর মধ্যে পরীক্ষা দিয়ে আমি গ্রুপে ইনফর্ম করে দেবো। পরীক্ষা দাও, তারপরে তুমি আমাকে বলবে। ঠিক আছে, টেক্সট পড়া হয়ে গেছে কমপ্লিট? ঠিক আছে। না, আমি উপন্যাসের কথা বলছি না, আমি যেগুলো পড়া হয়ে গেছে, ক্লাস পড়ানো হয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই তো? গ্রামারের ক্লাস রেকর্ডেড দেখে নাও, অসুবিধা নেই।